জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অ্যাডমিশন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অ্যাডমিশন নিতে চাচ্ছে তাদের অনেকেই প্রশ্ন করেছে যে বিগত সালের প্রশ্নগুলো যদি অ্যানালাইজ করে দেওয়া যেত এবং প্রশ্ন কাঠামো সম্পর্কে যদি একটু আলোচনা করা যেত। সো ডিয়ার স্টুডেন্ট, এই পর্বে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাসের যে বিগত সালের প্রশ্নগুলো কেমন ছিল, প্রশ্ন কেমন হয়ে থাকে, প্রশ্ন কাঠামো আসলে কেমন, সহজ না কঠিন হবে, সেগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করব। এই পর্বটি আসলে শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে যাতে করে তোমার অ্যাডমিশন জার্নিটা অনেক সহজ হয় এবং স্মুথ হয়। সো স্টুডেন্ট, তুমি দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস ভর্তি বিজ্ঞপ্তি তোমরা ইতিমধ্যে জেনে গেছো। সো আমরা এই পর্বে আলোচনা করব হচ্ছে প্রশ্ন কাঠামো এবং প্রশ্নগুলো। সো এখানে আমি লিখেছি সেটি হচ্ছে বিজ্ঞান বিভাগের কী রকম প্রশ্ন এসেছিল, ব্যবসা থেকে কী রকম প্রশ্ন এসেছিল সেগুলো আলোচনা করব, এবং আর্টস থেকে কেমন প্রশ্ন এসেছিল সেটাও নিয়ে আলোচনা করব যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং তোমাদের প্রিপারেশনটা তোমরা সেভাবে নিতে পারো। ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা শুরু করি। ওকে স্টুডেন্ট, দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস ভর্তি বিজ্ঞপ্তি, এটা ব্যবসায় শাখা। সো ব্যবসায় শাখা হোক, বিজ্ঞান শাখা হোক অথবা আর্টস শাখা হোক, সবারই একই কমন প্রশ্ন থাকবে, শুধুমাত্র বাংলা, ইংলিশ আর হচ্ছে সাধারণ জ্ঞান। আর যেগুলো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টের বিষয়গুলো এমসিকিউগুলো আলাদা হয়ে থাকবে। ঠিক আছে? সো এখানে কোড রয়েছে, প্রত্যেকটা কোড আলাদা থাকবে, ব্যবসায় শাখার জন্য আলাদা, বিজ্ঞান শাখার জন্য আলাদা এবং আর্টসের জন্য আলাদা আলাদা কোড হয়ে থাকবে। সো প্রশ্নটা এমন হয়ে থাকবে, প্রশ্নটা আমরা কালেক্ট করেছি, তো এখন তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা। সো প্রশ্নের উপরে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে, সেগুলো যদি একটু শর্ট করে তোমাদের বলে দিতে চাই, সেটি হচ্ছে 100 মার্কের কোশ্চেন আছে, প্রশ্নের সকল উত্তর এমসিকিউ পদ্ধতিতে হবে, অর্থাৎ OMR শিট থাকবে। ঠিক আছে? তারপরে বলছে প্রশ্নের শেষ উত্তরপত্রে কখনোই পরিদর্শকের কাছে জমা দিতে হবে। এরপর বলছে কোন ধরনের ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। তারপরে বলছে প্রশ্নপত্রের 4টি পৃষ্ঠা রয়েছে, অর্থাৎ বিগত সালের প্রশ্নে 4টি পৃষ্ঠা রয়েছিল, সেটাও তারা উল্লেখ করে দিয়েছে। এছাড়াও রয়েছে উপরে নির্দেশনাবলী অন্যান্য করলে বা অমান্য করলে পরীক্ষাতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে না। সো এটা তোমাদের অবশ্যই একটা পরামর্শ তারা দিয়েছে এবং নির্দেশনাও দিয়েছে যে কি করা যাবে আর কি করা যাবে না। সো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু অংশ। ঠিক আছে? ওকে, তারপরে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। ওকে, এবার আমরা প্রশ্ন নিয়ে কথা বলি, সেটি হচ্ছে বাংলা প্রশ্ন মার্ক থাকবে, সেটি হচ্ছে 20 মার্ক। তারপরে ইংলিশে থাকবে 20, সাধারণ জ্ঞান সেটি হচ্ছে জিকে, সেটিতেও থাকবে হচ্ছে 20 মার্ক করে। ঠিক আছে? প্রত্যেকটা ডিপার্টমেন্ট, অর্থাৎ যারা সায়েন্স থেকে আসবে, যারা আর্টস থেকে আসবে, যারা কমার্স থেকে আসবে, প্রত্যেকের সেম প্রশ্ন হয়ে থাকবে, শুধুমাত্র তোমাদের সেটের কারণে প্রশ্ন এলোমেলো হবে। সো এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে, এবার 1 নম্বর প্রশ্নটি যদি আলোচনা করি, সেটি বলছে অ্যাটেস্ট মানে কি। তার মানে এখানে দেখা যাচ্ছে পরিভাষা থেকে তোমাকে প্রশ্ন করেছে। তোমরা যারা ইন্টারমিডিয়েটে ব্যাকরণ পড়েছো, ওখানে কিন্তু পারিভাষিক শব্দ রয়েছে। সো তুমি যদি পারিভাষিক শব্দটা ভালো করে আয়ত্তে করতে পারো তাহলে তুমি কিন্তু পারিভাষিক থেকে 1 থেকে 2 মার্ক কমন পাবে। সো তোমাকে অবশ্যই পারিভাষিক শব্দ 1 থেকে মোটামুটি 500টি শব্দ তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি তুমি পারো তো ভালো কথা, আর যদি না পারো তারপরে তোমাকে 500টা থেকে 300টা অত্যন্ত তোমাকে মুখস্থ রাখতে হবে যাতে করে তুমি 1 থেকে 2 নাম্বার কমন পাও। ঠিক আছে? সো এটা পারিভাষিক অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র থেকে কোশ্চেন করা হয়েছে। ওকে, তারপরে রয়েছে 19 ফেব্রুয়ারি হচ্ছে 1969 থেকে এখানে প্রশ্ন করা হয়েছে। তুমি এটা দেখে বুঝতে পারছো যে কোথায় থেকে এসেছে। তুমি যদি ইন্টারমিডিয়েট বাংলা বইটা পড়ে থাকো তাহলে তুমি বুঝতে পারবে। সো এখানে তোমাদের পরামর্শ হবে বা পরামর্শ থাকবে তোমাদের জন্য, তুমি চাইলে ক্লাস 10-9 যে ব্যাকরণ বইটি রয়েছে ওইটি অবশ্যই একবার হলেও রিভিশন দিয়ে নিবা। আর তোমাদের যে বাংলা পাঠ্য বইটি রয়েছে অবশ্যই তোমাকে এই পাঠ্য বইয়ের সিলেবাস যেগুলো রয়েছে সিলেবাসের আকারেই তোমাকে পড়তে হবে, ওইখান থেকেই তোমাকে কোশ্চেন করা হবে, সিলেবাসের বাইরে তোমাকে কোনো কোশ্চেন করা হবে না। সো এটা বাংলা আর বাংলা দ্বিতীয় পত্র কিন্তু বলে দিলাম। ঠিক আছে? তারপরে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দশায় রচিত সর্বশেষ গ্রন্থটি কোনটি। তার মানে তোমাকে খুব ভালো করে বুঝতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, এরকম যারা বিখ্যাত কবি রয়েছে, লেখক রয়েছেন, তাদের জীবনীগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, তাদের লেখা বইগুলো তোমাকে ভালো করে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু এবং তাদের যে জীবনে তারা কর্ম করেছে, কার্যগুলি করে গেছে, গ্রন্থ লিখেছে, বই লিখেছে, উপন্যাস লিখেছে, অনেক কিছু লিখেছে, এই সকল তথ্য তোমাকে মাথায় রাখতে হবে। কারণ কোথা থেকে প্রশ্ন করবে এটা কেউ জানে না বা বলতেও পারবে না, কিন্তু তুমি ধারণা পাচ্ছ যে কোন কোন লেখক বা কবি থেকে প্রশ্ন আসতে পারে। আবারও বলছি, তোমাদের পাঠ্য বইয়ে যে লেখকগুলো রয়েছে, কবিগুলো রয়েছে, তাদের জীবনী থেকে, তাদের লেখা বই থেকেই ওগুলো নাম দিবে, আর অন্য কোথাও থেকে দিবে না। ঠিক আছে? ওকে, এরপরে তুমি দেখতে পাচ্ছ 12 নাম্বার, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম 21 পদক লাভ করেছে কত সালে। তাহলে আমি একটু আগেই বলে দিলাম যে বিখ্যাত লেখকগুলো থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে, আর এগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বই অর্থাৎ বাংলা প্রথম পত্র থেকেই কিন্তু করা হয়েছে। ঠিক আছে? এই
প্রশ্নগুলো তুমি খুব সহজেই বুঝতে পারছো আশা করি। সো তারপরে তুমি যদি দেখো 13 নম্বরটা বলছে যে কোন সম্পর্কটি বিদৃশ্য। এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, অর্থাৎ বিদৃশ্য বলতে সাদৃশ্য রয়েছে, বিদৃশ্য রয়েছে, অর্থাৎ অমিল রয়েছে। সেই অমিল শব্দটি তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি খুব সুন্দর করে এই বিষয়টি বুঝতে পারবে। ওকে, এরপর আমরা যদি আরও দেখি সেটি হচ্ছে, আমি ধীরে ধীরে দেখাচ্ছি যাতে করে সবাই বুঝতে পারে। সোনার তরী, অর্থাৎ যারা পাঠ্য বইটি পড়েছে বাংলা প্রথম পত্র তারা কিন্তু এগুলো ভালো করে পারবে। তারপরে দেখো বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রকাশ করা হয়েছে সমাজ, তার মানে তোমরা সমাজটাও একটু খুব ভালো করে আইডিয়াটা নিবা যে কী কী বলা হয়, কতগুলো সমাজ রয়েছে, প্রকারভেদ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন করা হবে। আবার 6 নম্বর বলছে সকাল 10টার দিকে খবর পেলাম আব্বা এসেছেন। সো কোন ধরনের বাক্য, অর্থাৎ বাক্য থেকেও প্রশ্ন করা হয়েছে। সো ব্যাকরণ তোমাকে কিন্তু ভালো করে জানতে হবে, ব্যাকরণগুলো ভালো করে জানলে তুমি পারবে। তারপর হচ্ছে এখানে যুক্ত বর্ণ ভেঙে দেখা যাচ্ছে, সন্ধি বিচ্ছেদ আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে বিপরীত শব্দ আসবে, পারিপার্শ্বিক শব্দ আসবে, একধারা বা বাগধারা থেকে আসবে, তারপর হচ্ছে সমার্থক শব্দ থেকে আসবে। তারপরে দেখো এখানে শব্দ গুচ্ছ রয়েছে, কোন শুদ্ধটি, শুদ্ধ বানান গুচ্ছ রয়েছে, এগুলো কিন্তু তোমাকে প্রশ্ন করেছে। তার মানে বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাকে এগুলো ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে এবং ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে করে তুমি দেখা মাত্রই এমসিকিউটা অ্যান্সার করতে পারো। সো এবার আমরা যদি আরও প্রশ্নটা একটু নিচে যাওয়ার চেষ্টা করি তাহলে আরও দেখো এখানে কিন্তু বলা হয়েছে 18 বছর, তার মানে 18 বছর কবিতাটা রয়েছে কোন অক্ষরে লেখা, এগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। তারপরে রক্তজবা, তুমি এখানে দেখেই বুঝতে পারছো যে এগুলো কোন কিংবদন্তির কথা রয়েছে, দুয়ারে দাঁড়িয়ে রয়েছে। তার মানে প্রত্যেকটা কবিতার যে লাইনগুলো রয়েছে, প্রত্যেকটা কবিতার লাইন কি মিন করে এবং এটা কোন ধরনের বাক্য, এখানে কোন মাত্রায় লেখা রয়েছে, এটা কি প্রকাশ করছে, এগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। তাহলেই তুমি কিন্তু খুব সহজেই বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের প্রিপারেশনটা একদম ভালো নিতে পারবা, ঠিক আছে? ওকে, এরপর আমরা আরও কিছু শব্দ দেখি, অর্থাৎ এমসিকিউ দেখি, আমাদের আরও কী কী এমসিকিউ আছে। ওকে, বাংলা এগুলোই ছিল। তো তোমাকে বলেই দিলাম যে বাংলা থেকে আসলে কী কী আসতে পারে, তোমাদের সাজেশন হিসেবে বলে দিতে পারি। ব্যাকরণটা তুমি ভালো করে পড়ো। ব্যাকরণের ভিতর কী পড়বা সেটি হচ্ছে, তুমি ব্যাকরণের ভিতর পড়তে পারো হচ্ছে বিপরীত শব্দ পড়তে পারো, ঠিক আছে? কী পড়তে পারো? বিপরীত শব্দ। তোমাকে যদি আমি দেখাই দেই, তো তোমাকে কি করতে হবে, বাংলা দ্বিতীয় পত্র পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্রের ভিতর তুমি কি পড়বা, ব্যাকরণ পড়বা ভালো করে। ব্যাকরণ অংশগুলোর ভিতরে কি কি থাকবে সেটি হচ্ছে সমার্থক শব্দ থাকবে, বিপরীত শব্দ থাকবে, বাগধারা থাকবে, তারপর হচ্ছে বানান ভুল থাকবে, তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ থাকবে, সমাজ থাকবে, কারক থাকবে, এইগুলো তুমি একটু গুরুত্ব দিবা, ঠিক আছে? আর বাংলা প্রথম পত্রগুলো কোনগুলো পড়বা, বাংলা প্রথম পত্র হচ্ছে লেখক পরিচিতি পড়বা, পাঠ পরিচিতি পড়বা, তারপর হচ্ছে বিখ্যাত যে লেখকগুলো রয়েছেন, খুব যারা সবচেয়ে বাংলাদেশে পরিচিত রয়েছে এবং যাদের লেখা বা বইগুলো সবচেয়ে বেশি চলে এমন লেখকগুলোকে তোমরা বেশি ফলো করে দিবা, ঠিক আছে? এবং তাদেরই যে বাকি তথ্যগুলো রয়েছে, যাদের জীবনী, জন্মসাল, মৃত্যুসাল, তারা কী কী লিখেছেন, এগুলো গুরুত্ব দেবা, তাহলে তোমার বাংলা প্রিপারেশনটা ভালো হয়ে যাবে। ওকে, এবার আমরা কথা বলবো সেটি হচ্ছে ইংলিশ নিয়ে। সো ইংলিশে আসলে কেমন প্রশ্ন হয়ে থাকে। সো তুমি দেখতে পাচ্ছ এখানে ইংলিশেও কোশ্চেন করা হচ্ছে 20 মার্ক। সো ইংলিশটা কোথা থেকে আসবে এটাও বলে দেয়। এটাও দুটি অংশে বিভক্ত থাকবে, একটা হচ্ছে ফার্স্ট পার্ট থেকে আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট থেকে, ঠিক আছে? সেকেন্ড পার্টে কী পড়বা, অবশ্যই তোমাকে গ্রামাটিক্যালগুলোতে ভালো করে জোর দিতে হবে। আর তোমাকে অবশ্যই এখানে পার্টস অফ স্পিচে জোর দিতে হবে। তারপর হচ্ছে রাইট ফ্রম ভার্বে জোর দিতে হবে, পাঞ্চুয়েশন মার্ক থেকেও আসতে পারে, সেন্টেন্সে জোর দিতে হবে, টেন্সে জোর দিতে হবে, তারপর হচ্ছে আর্টিকেলে জোর দিতে হবে, ইডিয়ম ফ্রেজে জোর দিতে হবে। এগুলো তোমাকে গ্রামাটিক্যাল অবশ্যই ব্যালেন্স করে নিতে হবে। আর ফার্স্ট পেপার থেকে তোমাকে যেগুলো রাইটার রয়েছে, কী রয়েছে, এই রাইটারের কোন গল্পগুলো কোথা থেকে এসেছে এগুলো ভালো করে বুঝতে পারলে তুমি কিন্তু কভার করতে পারবে। ওকে, সো এখানে বলা হয়েছে যে চিলড্রেন গড ড্যাশ সিং এ ম্যাঙ্গো সেন্টেন্স বা ইন দ্য গার্ডেন, ঠিক আছে? বলছে দ্য চিলড্রেন গড ড্যাশ সিং এ স্ন্যাক ইন দ্য গার্ডেন। বলতেছে কি বাচ্চাগুলো গার্ডেনে কি দেখতে পেলো, একটা সাপ দেখতে পেলো। সো কেমন সাপটা? সো দেখার পর তারা কি করলো, ভয় পেয়েছে, গড অ্যাফ্রাইড ডু নাথিং। সো এখানে তুমি কি বুঝতে পারছো সেটা তোমাকে ব্যবহার করতে হবে। সো আমরা এখান থেকে বুঝতেই পারছি এটা আমাকে ভার্বে ব্যবহার করা হয়েছে। সো আমি এখানে কী ধরনের ভার্ব ব্যবহার করবো, টু ডু ভার্ব, অর্থাৎ ইনফিনিট ব্যবহার করবো না জিরান ব্যবহার করবো, নাকি শুধুমাত্র যে মূল ভার্বটি রয়েছে, বেসিক ভার্বটি রয়েছে, এটি আমি ব্যবহার করবো, সেই কোশ্চেনটা কিন্তু তারা এখানে করে দিয়েছে। তার মানে আমি বুঝাইতে পারছি যে তোমাকে অবশ্যই রাইট ফ্রম ভার্বটাকেও গুরুত্ব দিতে হবে। এবার 3 নম্বর যদি দেখো, ওয়ান্স হু লিভস অন উড ওয়ার্কস, ঠিক আছে? এখন তোমাকে বলছে যে এখানে কে কার নিচে বসবাস করে। এটা যদি আক্ষরিক অর্থ হয় বা অন্য অর্থ থাকতে পারে, তাহলে দেখো এই কথাটা কে বলেছে, উড ব্রেকার বলছে, উডি অ্যালেন বলেছে, কার্পেন্টার বলছে, পেসোলিও বলেছে। সো এই শব্দগুলো বা এই বাক্যগুলো তোমাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। তারপর দেখো চুজ দ্য ওয়ার্ড কারেক্টলি। সো এখানে বানান কিন্তু ভুল দেওয়া রয়েছে, তোমাকে বানানগুলো সঠিক করে নিতে হবে, অথবা সঠিকটাও থাকতে পারে, তোমাকে রংটা কী করতে হবে, লিখে দিতে হবে। সো এমন কিছু, ঠিক আছে? তো
আশা করি তোমরা এতটুকু অংশ বুঝছো। এবার আমরা পরের চ্যাপ্টারে যাই বা দেখি যে আসলে আমাদের কি আছে। সো ইংলিশে আরও কী কী শব্দ বা প্রশ্ন করেছে সেগুলো আমরা যদি দেখি, দেখো ইফ, তো এখানে কন্ডিশন শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ কন্ডিশন থেকে এসেছে, সেন্টেন্সের ব্যবহার করা হয়েছে। কুড ইউ মাইন্ড ড্যাশ মি ইউর ফ্রেন্ড, সো তুমি আমাকে যদি অনুগ্রহপূর্বক, তাহলে এটা সেন্টেন্সকে গুরুত্ব দিয়েছে। তারপরে ইট আই হ্যাভ ক্যান ক্যামেরা, সো এখানেও দেখো কন্ডিশনের ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে নেপাল লাইস ড্যাশ ইন্ডিয়া, চাইনা ভুটান, সো এখানে কী করা হয়েছে। তারপরে হচ্ছে কি শি ম্যাট হার ব্রাদার টু হিজ হোমওয়ার্ক, দেখো এখানে কিন্তু অনেকগুলো দেখো। তারপরে হচ্ছে আরও বলি সিনোনিম থেকে আসবে, অ্যান্টোনিম থেকে আসবে, তারপরে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি থেকে আসবে। সো এগুলো দেখেও তোমরা বুঝতে পারছো যে প্রশ্নটা আসলে কেমন হয়ে থাকবে, প্রশ্ন কাঠামো আসলে কেমন, সো কোথা থেকে প্রশ্ন করা হবে এটা কিন্তু তোমরা ধারণা পাচ্ছ, আশা করি বুঝতে পারতেছো, ঠিক আছে। তারপরও আরও দেখা দিচ্ছি, দেখো তোমাকে অবশ্যই খুব ভালো করে ধারণা থাকতে হবে। দেখো লুক ইনটু মানে হচ্ছে কি দেখাশোনা করা, সো এখানে কারেক্ট মিনিংটা কোথায় হবে। লুক ইনটু মানে হচ্ছে দেখাশোনা করা, ঠিক আছে। সো কিপ মানে তো রাখা, সার্চ মানে ওয়াচ মানে এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা করা বা দেখাশোনা করা, আমরা এটাও কিন্তু দিতে পারি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কী করতে হবে, এই যে এরকম ইডিয়াম ফ্রেজ রয়েছে এগুলোর মানে তোমাকে জানতে হবে, না জানলে তুমি কিন্তু কোনোভাবে অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। সো এইগুলো তোমাকে ভালো করে জেনে নিতে হবে। কারেক্ট স্পেলিং দেওয়া আছে, তো কারেক্ট স্পেলিং থেকে মোটামুটি অনেকগুলো প্রশ্ন করা হচ্ছে, বিগত সালেও করা হয়েছে। সো বাংলা, ইংলিশ আর হচ্ছে সাধারণ জ্ঞান সকলের জন্য সেম প্রশ্ন করা হবে, শুধুমাত্র সেটের জন্য পার্থক্য হবে, অর্থাৎ এলোমেলো দেখা যেতে পারে, ঠিক আছে। সো ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা যদি দেখি সেটি হচ্ছে সাধারণ জ্ঞানেও 20 মার্ক রয়েছে। সো সাধারণ জ্ঞান থেকে কী কী রয়েছে এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। সেটা যদি আমরা একটু দেখি সাধারণ জ্ঞান থেকে রয়েছে কী কী। সো সাধারণ জ্ঞান একটা হিউজ পরিমাণের সিলেবাস, এটা তুমি কীভাবে কভার করবে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো, রিসেন্ট যেগুলো ঘটেছে সেগুলো তোমাকে কভার করতে হবে, ঠিক আছে। সো দেখো এখানে রয়েছে আল মাহমুদ সোনালী কাবিন কোন গ্রন্থের রচনা করা হয়েছিল, সেইটা তোমাকে অবশ্যই পারতে হবে। তারপর হচ্ছে সব কটা জানালা খুলে দাও না এর গীতিকারকে, গান থেকে এসেছে। হরতাল কোন শব্দ বা কোন ভাষা থেকে এসেছে, ঠিক আছে। তারপর হচ্ছে ষাটগুম মসজিদ কোথায় অবস্থিত। তো সাধারণ জ্ঞান কোথা থেকে আসবে এটা অবশ্যই তোমরা জানো। অবশ্যই তোমাকে ছোটো করে ইতিহাসগুলো পড়তে হবে, বাংলাদেশের ইতিহাস পড়তে হবে, ইন্টারন্যাশনাল ইতিহাস পড়তে হবে, আন্তর্জাতিক পড়তে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন তথ্য সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে, তাছাড়া তুমি সাধারণ জ্ঞানে কোনোভাবেই ভালো রেজাল্ট করতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পারছো যে সাধারণ জ্ঞানটা কেমন হবে। ওকে, এরপর যদি আমরা আরও খেয়াল করি সেটি হচ্ছে আমরা খেয়াল করব সেটি হচ্ছে এটা ব্যবসা শিক্ষার্থী শাখার্থীর জন্য, সেটি হচ্ছে ব্যবসা শিক্ষার্থী শাখার প্রশ্নটা কেমন হয়ে থাকবে সেটি যদি দেখায়, এই যে এমনটা প্রশ্ন তারা দেখিয়ে দিয়েছে, সেটি হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে হচ্ছে মান থাকবে 40। আবার বলছি বিষয়ভিত্তিক সবার জন্য থাকবে হচ্ছে 40, এটা ব্যবসা শিক্ষার্থী শাখা। সো ব্যবসা শিক্ষার্থী শাখা অর্থাৎ গ্রুপ সাবজেক্টগুলো থেকে তোমাকে কোশ্চেন করা হবে। গ্রুপ সাবজেক্টগুলোর প্রশ্ন কেমন হয়ে থাকে তোমরা যদি একটু খেয়াল করো, দেখো যে নিচের হিসাব চক্রের ধাপ কোনটি কী ব্যবহার করা হয়, যৌথ মূলধনী ব্যবসায় জন্ম সনদ কোনটি রয়েছে, WTO এর কার্যক্রম শুরু, কমিউনিকেশন ম্যানেজমেন্ট গুরুত্ব। অর্থাৎ তুমি যদি একটা ভালো করে রিডিং পড়ো, তোমার ভালো প্রস্তুতি থাকে গ্রুপ সাবজেক্টে, তাহলে তুমি কিন্তু এখানে চান্স পাচ্ছ, ঠিক আছে। ওকে, এটা ছিল আমার ব্যবসা শিক্ষার্থী। এবার আমরা যদি আরও দেখি সেটি হচ্ছে এইটা হচ্ছে বিজ্ঞান শাখা। ওকে, সো আমরা এটা হচ্ছে বিজ্ঞান শাখার জন্য, যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দেবে তাদের প্রশ্ন, অর্থাৎ গ্রুপ ভিত্তিক সাবজেক্টে কেমন প্রশ্ন হয়ে থাকে দেখতে পাচ্ছ। এখানে বিজ্ঞান, এখানেও 40 রয়েছে। সো এখানে তুমি অনেকগুলো দেখতে পাচ্ছ, কোন বস্তুর গাণিতিক শক্তি দ্বিগুণ হবে তার লেখা এখানে অপশন দেওয়া রয়েছে, তাপ ধারণ শক্তি বা এগুলো দেওয়া রয়েছে, পানিতে হাইড্রোজেন বন্ধন থাকার কারণ কি এগুলো দেওয়া রয়েছে, বয়সের কারণে, প্রত্যেকটি সুন্দর করে এখানে তারা দিয়ে দিয়েছে যাতে করে তোমরা বুঝতে পারো যে গ্রুপ প্রশ্ন থেকে কিভাবে প্রশ্ন করা হবে। দেখো এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, তুমি কিন্তু বুঝতে পারছো। সো এখন কথা হচ্ছে কোন বই নিবা, কোন বই পড়বা। সো এই ক্ষেত্রে আমি তোমাদের একটা সাজেশনই দিতে পারি, সেটি হচ্ছে জয়কলি বইটা তোমরা নিতে পারো। জয়কলি থেকে বিগত সালে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে এবং সেখান থেকে হুবহু প্রশ্ন কিন্তু করা হয়েছে। সো তুমি চাইলে জয়কলি বইটা প্রকাশনীটা তুমি ফলো করতে পারো, অথবা তুমি নিজে থেকে যে প্রিপারেশনগুলো নিয়েছো বিগত ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য, সেগুলো তুমি গুরুত্বপূর্ণ আকারে পড়তে পারো। সো ওভারঅল তুমি এইগুলো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে তুমি যদি ফলো করো, আশা করি তুমি বুঝতে পারবে, ঠিক আছে। সো আর পাশাপাশি তোমাকে অবশ্যই পাঠ্য বইগুলো গুরুত্ব দিতে হবে, তাছাড়া তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্ন কাঠামো কেমন ছিল। প্রশ্নটা মোটামুটি একটা বিশ্লেষণ করে দিলাম। এখানে কিন্তু আমরা খুব ভালো করে তোমাকে কিছু শেখাইনি, জাস্ট বলে দিলাম যে প্রশ্ন কেমন হবে, কীভাবে আসতে পারে, কোথা থেকে আসতে পারে। আশা করি তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। অন ক্যাম্পাস সম্পর্কে তোমরা যদি আরও কিছু তথ্য জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। কমেন্ট সেকশন ওপেন রয়েছে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যাতে করে পরবর্তী আপডেট পেতে তোমাদের অনেকটা হেল্প হয়। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।